হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 14 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। দেখো প্রশ্নটা কি আছে, ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের গঠন কার্যাবলী আলোচনা করো, এর সঙ্গেই আছে ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় এর গুরুত্ব বা প্রভাব বিশ্লেষণ করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক এবং প্রশাসনের মধ্যমণি। এই বিশাল ও জটিল প্রশাসনিক দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীর একার পক্ষে সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীকে সচিবিক সহায়তা প্রদান, পরামর্শ দান এবং প্রশাসনিক কাজের সুবিধার জন্য যে বিশেষ সংস্থাটি কাজ করে তাকে প্রধানমন্ত্রীর দপ্তর বা প্রাইম মিনিস্টার অফিস বা পিএমও বলা হয়। 1947 সালে জওহরলাল নেহরুর সময়, 1947 সালে যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু, সেই সময় প্রধানমন্ত্রীর সচিবালয় নামে পরিচিত ছিল। পরবর্তীকালে 1977 সালে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পর এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রীর দপ্তর রাখা হয়। বর্তমানে ভারতীয় রাজনীতি ও প্রশাসনে এই দপ্তর অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে। এবার হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের গঠন। এই গঠনটা এবার তোমরা বুঝে নাও। দেখো, সাংগঠনিক দিক থেকে বিচার করলে দেখা যায় প্রধানমন্ত্রীর দপ্তরের আকার বা আয়তন নির্দিষ্ট নয়। প্রধানমন্ত্রী প্রয়োজন ও কাজের পরিধির ওপর ভিত্তি করে এর আয়তন পরিবর্তিত হয়। রাজনৈতিকভাবে এই দপ্তরের প্রধান হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তবে প্রশাসনিকভাবে এই দপ্তরের প্রধান হলেন সচিব। তাকে সাহায্য করার জন্য এক বা একাধিক অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, পরিচালক, উপসচিব এবং বহু সংখ্যক সহায়ক কর্মচারী থাকেন। সাধারণত অভিজ্ঞ ও দক্ষ আমলারা এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা এই দপ্তরে নিযুক্ত হন। নেহরুর আমলে এটি একটি ছোট্ট সংস্থা ছিল, কিন্তু ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সময়কালে এবং বর্তমান সময়ে এর গঠন অনেক বেশি ব্যাপ্ত ও শক্তিশালী হয়েছে। তারপর হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী। এবার এই পোর্শনটা তোমরা বুঝে নেবে। তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, অবশ্যই তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। আর আমাদের ইউটিউবে প্রায় আমাদের যে পেড ব্যাচের ক্লাস, সেখানে 30% ক্লাস আমাদের ইউটিউবে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তোমরা যারা ইউটিউবে দেখছো অবশ্যই সঙ্গে থাকো। 30% ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে দেখতেই পাবে। আর আমাদের পেড ব্যাচে সপ্তাহে 3 দিন ক্লাস, 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাস আর 1 দিন হচ্ছে লাইভ ক্লাস, এবং তার সঙ্গে মক টেস্ট এবং এসব নোটসপত্রের পিডিএফ তো আছেই। যাই হোক, এবার প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলীটা বুঝে নাও তোমরা। দেখো, এখানে প্রথম পয়েন্ট কি আছে দেখো, প্রধানমন্ত্রীর পরামর্শদাতা ও সহায়তা। পিএমওর প্রধান কাজ হলো প্রধানমন্ত্রীকে প্রশাসনিক ও নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়া। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ করে তা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রকের ফাইল ও রিপোর্ট পর্যালোচনা করে প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করাই এই দপ্তরের মূল দায়িত্ব। তারপর হচ্ছে বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় করা পিএমওর একটি গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় একটি নীতি বা প্রকল্প একাধিক মন্ত্রকের সঙ্গে যুক্ত থাকে। সেক্ষেত্রে মন্ত্রকগুলির মধ্যে যাতে কোনো বিরোধ না বাধে বা কাজের গতি যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে পিএমও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। তারপর হচ্ছে যোগাযোগ রক্ষা করা। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদের মধ্যে সংযোগকারী সেতু, আর এই সংযোগ রক্ষার কাজটি বাস্তবে পরিচালনা করে পিএমও। রাষ্ট্রপতির কাছে বিভিন্ন তথ্য পাঠানো, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করা সবই এই দপ্তরের মাধ্যমে হয়।
তারপরে কি নীতি নির্ধারণ ও পর্যবেক্ষণ। বর্তমান সময়ে পিএমও সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। সরকারের গুরুত্বপূর্ণ নীতিগুলি প্রণয়ন এই দপ্তরে প্রত্যক্ষ ভূমিকা নেয়। শুধু নীতি তৈরি নয়, সেই নীতিগুলি ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কিনা তার উপর নজরদারি চালানো এই দপ্তরের কাজ। এবং পরের পয়েন্ট হচ্ছে কি অভিযোগ ও আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা। সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালে পিএমও দেখাশোনা করে। এছাড়া দেশের কোনো অংশে প্রাকৃতিক দুর্যোগ বা আপৎকালীন পরিস্থিতি যেমন বন্যা মহামারী তৈরি হলে প্রধানমন্ত্রী সরাসরি এই দপ্তরের মাধ্যমে ত্রাণের কাজ বা পরিস্থিতি মোকাবিলার তদারকি করেন। এবারে পরের যে অংশটুকু ছিল ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্ব বা প্রভাব, এটা দেখো এই পোর্শনটা তোমরা এবারে দেখে নাও। ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরের গুরুত্ব ও প্রভাব অপরিসীম। রাষ্ট্রবিজ্ঞানী ও সমালোচকরা মনে করেন বর্তমানে ক্যাবিনেট সচিবকে ছাপিয়ে পিএমও ক্ষমতার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। অনেক সময় একে সুপার ক্যাবিনেট বা সরকারের মধ্যে সরকার বলে অভিহিত করা হয়। এর গুরুত্ব বৃদ্ধির প্রধান কারণ হলো নীতি নির্ধারণে প্রধানমন্ত্রী একক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আর ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে বর্তমান সময়ে দেখা গেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীর পরিবর্তে পিএমওর আমলারা গ্রহণ করেছেন। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক কাজে দ্রুততা এসেছে, অন্যদিকে ক্যাবিনেটের যৌথ দায়িত্বশীলতার নীতি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে অনেকে মনে করেন। তবে আধুনিক জটিল রাষ্ট্র ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ওপর কাজের চাপ এত বেশি, এই শক্তিশালী ও দক্ষ পিএমও ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা প্রায় অসম্ভব। এবার উপসংহারে কি লিখবে? উপসংহারে লিখবে পরিশেষে বলা যায় ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর একটি সংবিধান বহির্ভূত সংস্থা হলেও বর্তমানে এটি ভারতীয় রাজনীতির অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি প্রধানমন্ত্রীর চোখ ও কান হিসাবে কাজ করে। তবে পিএমওর সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও কার্যশৈলীর উপর। প্রধানমন্ত্রী যদি শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হন তবে পিএমও অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ভারতীয় গণতন্ত্রের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং দ্রুত উন্নয়নের স্বার্থে এই দপ্তরের ভূমিকা অনস্বীকার্য। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।